কোরিয়ার সবচেয়ে নামিদামি স্কুল হলো জোশিন হাই স্কুল, যে স্কুলে পড়াশোনা করে শহরের সবচেয়ে উচ্চবিত্ত পরিবারের বিগড়ে যাওয়া ছেলেমেয়েরা। এখানকার স্টুডেন্টরা ড্রাগস, অ্যালকোহল এবং নিষিদ্ধ নাইট ক্লাব পার্টির মতো অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। এছাড়াও স্কলারশিপ স্টুডেন্টদের উপর তারা চালায় অমানবিক নির্যাতন, র্যাগিং, বুলি এবং বৈষম্য এই স্কুলের স্টুডেন্টদের কাছে নর্মাল একটি বিষয়। এছাড়াও এই গল্পে থাকছে লাভ রিলেশন, রোমান্স এবং স্কুল গার্ল প্রেগনেন্সি। এখানকার স্টুডেন্টদের ধারণা তারা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু বিপত্তি ঘটে যখন বুলির শিকার হয়ে একটি স্কলারশিপ স্টুডেন্ট মারা যায়। এরপরেই শুরু হয় ভয়ানক এক প্রতিশোধের খেলা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। গল্পের শুরুতেই আমরা ইনহান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে চিৎকার করে বলছিল স্কুলের সবাই পাগল হয়ে গেছে। এখানকার টিচার, স্টুডেন্ট সবাই একরকম। স্কুলের জঘন্য কাজের ব্যাপারে আমি সবাইকে সবকিছু জানিয়ে দিব। আর এটা বলার পরই তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সে সেখানেই মারা যায়। এরপর আমরা কয়েক মাস পরে চলে আসি। আমরা কোরিয়ার নামকরা একটি প্রাইভেট স্কুল দেখতে পাই, যার নাম হলো জোশিন হাই স্কুল, যেখানে কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের সন্তানেরা পড়াশোনা করত। প্রিন্সিপাল সবার উদ্দেশ্যে বলে, আমাদের স্কুল হলো কোরিয়ার বেস্ট স্কুল। নতুন বছর শুরু করার খুশিতে আমরা একটি স্কলারশিপ পরীক্ষার অ্যারেঞ্জ করেছিলাম, যে পরীক্ষায় 100% স্কোর করে পাশ করেছে কাংহা। তখন কাংহা নামের সেই ছেলেটিকে স্টেজে ডাকা হয়। কাং বলে, আমি কাংহা, 100 মার্কস করে স্কলারশিপ পেয়ে আমার এই স্কুলে আসা। সে আরো কিছু বলতে যাবে, কিন্তু তখনই সব স্টুডেন্টরা একটি ছেলের ব্যাপারে গুঞ্জন শুরু করে দেয়। ছেলেটির নাম হলো লিয়ান। সে ছিল ওই স্কুলের ডাইরেক্টরের ছেলে। তার দাদু ওই স্কুলটির প্রতিষ্ঠাতা ছিলেন। কাংয়ের মাইকও তখন কাজ করা বন্ধ করে দেয়। স্কুলের সবাই লিয়ানকে প্রচুর ভয় পেত। তখন দেখতে পাই লিয়ান জেই নামের একটি মেয়েকে মেসেজ করছিল আর বলছিল, তুমি কোথায় আছো, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো। এরপর কাং তার স্পিচ শেষ করে নিচে নেমে আসে। সে উঠে চলেই যাচ্ছিল, কিন্তু একজন তাকে থামিয়ে দেয়, কারণ লিয়ান না ওঠা পর্যন্ত এইখান থেকে কেউ উঠতে পারবে না। এটাই হলো এই স্কুলের নিয়ম। তখন লিয়ান উঠে গেলে সবাই সেখান থেকে চলে যায়। কাং একটি ছেলেকে বলে, তুমিও তো আমার ক্লাসে পড়ো, আমাদের ক্লাসটা কোন দিকে সেটা বলতে পারবে? ছেলেটি বলে, তুমি একটু বেশি খুশি হচ্ছ, খুব তাড়াতাড়ি তুমি নিজের জায়গাটা বুঝে যাবে। এই বলে সে তাকে ইগনোর করে চলে যায়। তখন হেরা নামের একটি মেয়ে তাকে বলে, আমি তোমাকে ক্লাসরুম দেখিয়ে দিচ্ছি, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? এই শুনে কাং অবাক হলে হেরা বলে, তুমি নতুন স্টুডেন্ট, কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তখন কাং তাকে নাম্বার দিয়ে ক্লাসরুমে চলে আসে। টিচার তাকে দেখে বলে, তুমি তো স্কলারশিপের স্টুডেন্ট, এটা স্পেশাল ইংলিশ ক্লাস, যেটা শুধুমাত্র স্পেশাল স্টুডেন্টদের জন্য, তুমি এখানে অ্যালাউড নও। একদম শেষের ক্লাসটা হলো তোমাদের ক্লাস। কাং তখন তার ক্লাসে এসে সিটে বসতে গেলে একটি মেয়ে বলে, এটা আমার সিট। সে উঠে অন্য একটি সিটে বসতে গেলে মেয়েটি বলে, ওটা আমার ফ্রেন্ডের সিট। তাকে দেখে অন্যরা সবাই তাদের সিট বুক করে নেয়। আসলে কাং ছিল একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে ওই স্কুলে স্কলারশিপের মাধ্যমে অ্যাডমিশন পেয়েছে, আর এই কারণেই সবাই তাকে এতটা ইগনোর করছিল। উপায় না পেয়ে কাং শেষের একটি ভাঙা সিটে গিয়ে বসে পড়ে। এদিকে আমরা লিয়ানকে দেখি, সে সুইমিং করছিল। হেরা এসে তাকে বলে, চলো একসাথে লাঞ্চ করা যাক। তখন আমরা দেখতে পাই স্কুলে তাদের জন্য একটি আলাদা রেস্টুরেন্ট ছিল, যেটা শুধুমাত্র তারা কয়েকজনই ব্যবহার করত। তখন আমরা তাদের আরো একজন বন্ধুকে দেখতে পাই, যার নাম হলো উজিন। আসলে লিয়ান, উজিন, হেরা আর জেই, এরা চারজন ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। লাঞ্চে এসে হেরা লিয়ানকে একটি নেকলেস পরিয়ে দিতে বলে, আর বলে, যেই সাথে যেহেতু তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না, সেহেতু তুমি চাইলে আমি তার জায়গাটা নিতে পারি। এই বলে সে লিয়ানকে সিরিয়াস করার চেষ্টা করে। লিয়ান বলে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমার সাথে এই ধরনের গেম খেলার চেষ্টা করো না।
অর্থাৎ লিয়ান জেইকে ডেট করত, কিন্তু হঠাৎই কোনো এক কারণে জেইর তার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। হেরা এটা শুনে রেগে চলে যায়। আর এরপর আমরা জেইকে দেখতে পাই, সে প্রায় 3 মাসের মতো আমেরিকাতে ছিল। হেরা এয়ারপোর্টে তাকে নিতে এসেছিল। সে তাকে জিজ্ঞেস করে, 3 মাস তুমি আমেরিকাতে কি করলে? জেই বলে, সেখানে আমার কাজিন আছে, তার সাথেই ছিলাম। হেরা বলে, তুমি আমার একটা মেসেজেরও রিপ্লাই দাওনি, এজন্য আমি তোমার ওপর অনেক রেগে আছি। তুমি কি লিয়ানকেও এইভাবে ইগনোর করেছো? তুমি কি জানো যে তুমি স্কুলে না আসায় লিয়ান ক্লাসে মরার মতো পড়ে থাকতো? যেই তখন তাকে বলে, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। কাল দুপুরে সবাইকে নিয়ে রেস্ট্র্যাকে চলে আসবে। এরপর আমরা উজেনের পরিবারকে দেখতে পাই। উজেনের বাবা একজন বড় পলিটিশিয়ান ছিল। হেরা তাকে মেসেজ করে বলে যেই ফিরে এসেছে। কাল দুপুরে সে সবাইকে রেস্ট্র্যাকে ডেকেছে। যে মেসেজটা লিয়ানও দেখতে পায়। যেই অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। তার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান। তাদের বাড়িতে একটি পার্টি ছিল, এজন্য সে কালো একটি ড্রেস চুজ করে পরে। আর সেখানেই আমরা কাংকে দেখতে পাই, যে পিয়ানো বাজাচ্ছিল। অর্থাৎ কাং পার্ট টাইম জব হিসেবে এইটাই করত। জেইর বাবা তাকে বলে, তুমি এত সস্তা জামা কেন পরেছো? এখানে সব আমার ক্লায়েন্টরা আছে, তাড়াতাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো। জেই তার বাবাকে প্রচন্ড ভয় পেত। যেই রেগে ড্রেস চেঞ্জ করতে যায়। পার্টি থেকে দূরে একটি জায়গায় এসে সে দাঁড়িয়েছিল। সেখানে কাংও দাঁড়িয়ে ললিপপ খাচ্ছিল। জেইকে দেখে সে কিছুতেই তার দিক থেকে চোখ ফেরাতে পারে না, কারণ জেই অনেক বেশি সুন্দরী ছিল। কয়েকবার তাকানোর পর দেখে জেইও তার দিকে তাকিয়ে আছে। যেই তখন তার থেকে তার শার্টটা চায় এবং বলে যে সে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে চায়, এজন্য তার শার্টটা প্রয়োজন। তখন কাং তাকে তার শার্ট খুলে দিলে যেই সেটা পরে হেরাদের সাথে দেখা করতে আসে। তারা তাকে দেখে বলে, আমরা তোমাকে অনেক মিস করেছি। আর তখনই সেখানে লিয়ান চলে আসে। নীরবতা কাটাতে হেরা তখন বলে ওঠে, আমাদের অনেকদিন পরে একসাথে দেখা হলো, চলো এটাকে সেলিব্রেট করা যাক। যেই তখন লিয়ানকে ইগনোর করলে লিয়ান তাকে বলে, তোমার কি আমাকে কিছুই বলার নেই? তখন যেই লিয়ানকে কার রেসিং এর চ্যালেঞ্জ করে আর বলে যে জিতবে তার ইচ্ছা পূরণ করা হবে। লিয়ান বলে, যদি আমি জিতে যাই তাহলে আমাকে তোমার সবকিছু বলতে হবে যে কেন তুমি এইসব করছো। এরপর লিয়ান আর জেইর মধ্যে কার রেসিং শুরু হয়। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়, যা দেখে হেরা বলে, এরা দুজনে কি পাগল হয়ে গেল? আর এইভাবেই অনেকক্ষণ তাদের মধ্যে রেসিং হওয়ার পর দেখা যায় যেই এই রেসে ফিনিশ লাইন আগে পার করে এই রেস জিতে যায়। আর তখন সে লিয়ানকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, এটাই আমার ইচ্ছা। হেরা আর উজিন তখন সেখান থেকে চলে যায়। যেই বলে, আমাদের মধ্যে আজ থেকে সবকিছু শেষ। লিয়ান জানতে চায় সে এমন কেন করছে। যেই বলে, 15 বছর বয়সে তুমি আমাকে প্রপোজ করেছিলে, বলেছিলে প্রথম দেখাতেই তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু কেন? লিয়ান বলে, কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। যেই বলে, এক্স্যাক্টলি, তোমাকে অপছন্দ করার পেছনেও আমার কোনো কারণ নেই, আমরা ফ্রেন্ড হতে পারি, আজকে থেকে আমরা ফ্রেন্ড। এই বলে যেই চলে গেলে লিয়ান এই ঘটনায় অনেক হার্ট হয়। আর যেইও তখন লিয়ানের আড়ালে প্রচুর কান্না করতে থাকে। পরদিন স্কুলে আসলে যেই আর লিয়ান কেউ কারোর সাথে কথা বলে না। আর আমরা লিয়ানের হাতে ব্যান্ডেজ দেখতে পাই। তখনই ক্লাসে কাং জেইকে দেখে তাকে হাত দিয়ে ইশারা করে, কিন্তু জেই তাকে ইগনোর করে। ব্রেক টাইমে হাই ক্লাস পরিবারের চেলাপেলাগুলো একসাথে বসে খেলা দেখছিল। তখন উজিন তাকে বলে, যেই আমেরিকাতে যাওয়ার আগে তোমার সাথে তার ঝগড়া বেঁধেছিল, তখন হয়তো তুমি রেগে তাকে কিছু বলে দিয়েছ, যার কারণে সে এমন করছে। লিয়ান বলে, আমার তো এমন কিছুই মনে পড়ছে না। তারা সবাই লিয়ানকে বলে জেইকে সরি বলতে, তাহলে জেই হয়তো তাকে আবারও অ্যাকসেপ্ট করে নিবে। আর তখনই সেখানে স্টেডিয়ামের সিট থেকে লিয়ানের আগে কাং উঠে যায়। এজন্য তখন তাকে কয়েকজন স্কলারশিপ স্টুডেন্ট ধরে নিয়ে যায় আর বলে, তোমার সাহস কি করে হলো যে তুমি লিয়ানের আগে সিট থেকে উঠে গেছো, যেখানে ইচ্ছা সেখানে বসে যাচ্ছ।
আবার হাই ক্লাস স্টুডেন্টদের কাছে ক্লাসের ব্যাপারে জিজ্ঞেস করছো। কাং বলে, এতে দোষের কি আছে? আমার আগের স্কুলে এখানকার মতো এত সাবজেক্ট ছিল না, তাই একটি মেয়েকে ক্লাসের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। তখন সে তাকে বলে ওইসব ক্লাসে ফি দিয়ে পড়তে হয়, সেখানকার সর্বনিম্ন ফি হলো 40 মিলিয়ন ওন। যা শুনে কাং অবাক হয়ে যায়। ছেলেটি তাকে বলে, এটা তোমার পুরানো স্কুল নয়, এখানে থাকতে হলে হাই ক্লাস স্টুডেন্টদেরকে বিরক্ত করা যাবে না, যেমন লিয়ান, হেরা আর জেই, তাদেরকে কখনোই রাগানো যাবে না। কাং বলে, এইসবের মানে কি? তারা কি আমাদের থেকে আলাদা? সে বলে, তারা আমাদের থেকে আলাদা, আমরা স্কলারশিপের স্টুডেন্ট, এজন্য আমরা নেভি কালারের টাই পরি আর তারা মারুন কালারের টাই পরে। সে বলে, লিয়ানের দাদু এই স্কুল শুরু করেছিল আর বাকিদের পূর্বপুরুষেরাও এই স্কুলের জন্য অনেক কিছু করেছে, তাই তারা আমাদের থেকে আলাদা। আমাদের তাদেরকে সম্মান দিয়ে চলা উচিত, কারণ তাদের জন্যই আমরা এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। কাং বলে, হতে পারে তারা রিচ ফ্যামিলির, কিন্তু তারা তো আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু। তখন ছেলেটি বলে, তুমি কি জানো যে তুমি এখানে কিভাবে এসেছো? কারণ একটি স্কলারশিপের সিট খালি ছিল। আর তুমি কি জানো যে সিট কেন খালি ছিল? গত বছরে একটি ছেলেকে অনেক বোঝানোর পরেও সে আমাদের কথা মানেনি, যার কারণে লিয়ান তাকে মেরে ফেলেছিল। কিন্তু কাং তাদের এইসব কথা তেমন একটা সিরিয়াসলি নেয় না এবং সেখান থেকে চলে আসে। আর লিয়ানদের কাছে এসে ডিরেক্ট লিয়ানকে বলে, কয়েকদিন হলো এই স্কুলে এসেছি, তোমাদের সাথে এখনো পরিচয় হয়নি আমার, আমি এখানকার নতুন স্টুডেন্ট কাংহা। তখন সে হাত বাড়িয়ে দিলে লিয়ান তাকে ইগনোর করে চলে যায়। হেরা তো এইসব দেখে শকড হয়ে যায়। সব স্কলারশিপ স্টুডেন্টরা এসে লিয়ানের থেকে ক্ষমা চাইতে থাকে। তখন হেরা কাংকে বলে, তুমি এখানে নতুন, তাই কাল আমরা তোমার জন্য একটা ওয়েলকাম পার্টির প্ল্যান করেছি, তোমার জন্য কাল আমি গাড়ি পাঠিয়ে দিব। পরদিন গাড়ি পাঠিয়ে কাংকে সেই ক্লাবে নিয়ে যাওয়া হয়। আর এই ধরনের পার্টি দেখে কাং শকড হয়ে যায়, কারণ এরকম পার্টি স্টুডেন্টদের জন্য নিষেধ ছিল। সেখানে গিয়ে বড়লোক বাপেদের বখাটে ছেলে মেয়েদের অবৈধ কাজকর্ম দেখে সে অবাক হয়ে যায়। তারা অনেকেই কাংকে দেখে বলে, তুমি সত্যিই এখানে এসেছো? এরপর হেরা সবাইকে থামিয়ে কাংয়ের সামনে 5টি ড্রিঙ্কস নিয়ে আসে আর বলে, এটার মধ্যে একটি নর্মাল ড্রিঙ্কস আছে আর বাকিগুলো স্পেশাল। কাং তখন সেখানে যে কেউ দেখতে পায়। হেরা তাকে বলে, প্রথমে সে একবার ট্রাই করবে আর এর পরের গুলো কাংকে পান করতে হবে। কাং ড্রিঙ্কস করতে না চাইলেও তাকে জোর করা হয়, এজন্য সে ওই ড্রিঙ্কস পান করতে বাধ্য হয়। কিন্তু ওই ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মেশানো ছিল, এজন্য তার শরীর খারাপ হয়ে হ্যালুসিনেশন হচ্ছিল। সে অনেক বেশি অসুস্থ হয়ে বমি করতে শুরু করে দেয়। ওয়াশরুমে এসে সে কিছুটা ফ্রেশ হয়। তার অনেক রাগ হলেও সে কোনোভাবে নিজের রাগ কন্ট্রোল করে নেয়। এদিকে লিয়ান জেইকে মেসেজ করে দেখা করতে বলে। লিয়ান তাকে সরি বলে। সে বলে সে যা ভুল করেছে সে সবকিছুর জন্য সে ক্ষমা প্রার্থী। কিন্তু জেই বলে, তুমি কোনো ভুল করনি, সরি কেন বলছো? তুমি শুধু আমাকে ভুলে যাও, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে বলবো না যে আমি কেন এসব করছি। লিয়ান তাকে বলে, তোমার মাথার মধ্যে কি চলছে সেটা আমাকে না বললে আমি কিভাবে বুঝবো? এদিকে কাং হেরাদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলছিল। তখন কাংয়ের পালা আসলে সে ডেয়ার নেয় এবং তাকে 3 মিনিট পর্যন্ত পার্টিতে থাকা সবচেয়ে সুন্দরী মেয়েকে ফ্রেঞ্চ কিস করতে বলা হয়। আর তখন সে সবগুলো মেয়েকে একবার করে দেখে জেইর দিকে যেতে শুরু করে। আর সে মনে মনে বলে, ভাইয়া তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই, এজন্য আমাকে যত দূরে যেতে হয় আমি যাব। অর্থাৎ গল্পের শুরুতে আমরা যাকে মারা যেতে দেখেছিলাম সেটা আসলে কাংয়ের ভাই ছিল, আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই কাং এই স্কুলে ভর্তি হয়েছে। আর তখনই সে হঠাৎ লিয়ানের সামনে তার গার্লফ্রেন্ড জেইকে কিস করে বসে, যা দেখে উপস্থিত সবাই শকড হয়ে যায়। কিন্তু জেইও তখন তাকে আটকানোর চেষ্টা করেনি, লিয়ান তাকে মেরে থামিয়ে দেয়। লিয়ান এই ব্যাপারটা নিয়েই ভাবতে থাকে। এরপর আমরা লিয়ানের মাকে দেখতে পাই, যে একজন বড় বিজনেসম্যান ছিল। লিয়ানকে সে একদমই সময় দিত না। লিয়ান তাকে গিয়ে বলে, আপনি 3 মাস পর বাড়ি আসলেন, আমাকে কি আপনি একটুও কেয়ার করেন না? আপনি একবার জানতেও চাননি আমার অবস্থা কেমন, আমি ঠিকভাবে খাবার খাচ্ছি কিনা।
তার মা বলে, তোমার কেয়ার করার জন্য আমি 6 জন টিচার, 2 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, 3 জন হেলথ কেয়ার স্টাফ আর 4 জন নিউট্রিশনিস্ট রেখেছি। তোমার আর কি চাই? তার মায়ের মনে হতো যে মা বাবার দায়িত্ব সে কর্মচারী দ্বারা পূরণ করতে পারবে। লিয়ান তাকে আর কোনো কিছু না বলে রেগে তার গাড়ি নিয়ে চলে যায়। এদিকে কাং স্কুলে আসলে গতকালের ঘটনার জন্য কেউ তাকে পাত্তা দিচ্ছিল না। হেরা বলে, ছেলেটি যখন জেইকে কিস করলো সে তাকে কিছু বলল না কেন? তাদের মধ্যে আবার কিছু চলছে না তো? তখনই সেখানে লিয়ান আর কাং সামনাসামনি চলে আসে। তখন কাংয়ের একটি মেয়ের কথা মনে পড়ে যে তাকে বলেছিল 1 বছর আগে লিয়ান একটি ছেলেকে মেরে ফেলেছিল, কিন্তু সেটাকে হিট অ্যান্ড রান কেস বলে ধামাচাপা দেওয়া হয়েছে। কাং বলে কেন মেরে ফেলেছিল তাকে? সে বলে জেইর সাথে ফ্রেন্ডশিপ করার কারণে। কারণ জেই হলো লিয়ানের জীবন, তার একমাত্র দুর্বলতা হলো জেই। আর এই জন্যই কাং জেইকে টার্গেট করেছে লিয়ানকে শায়েস্তা করতে। তখন সবাই দাঁড়িয়ে যায় মজা দেখার জন্য, কিন্তু লিয়ান তাকে ইগনোর করে চলে যায়। জেইর কাছে এসে সে জানতে চায় কাল এরকমটা সে কেন করলো। জেই বলে যে আমরা আর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই, তাই আমার কাকে ভালো লাগলো আর কার সাথে কি করলাম এটার সাথে তোমার কোনো লেনাদেনা নেই। লিয়ান বলে, আমার সাথে ব্রেকআপ করার জন্য তুমি স্কলারশিপ স্টুডেন্টের ব্যবহার করছো, যে কারণে তুমি আমার উপরে রেগে আছো সেটা আমি জেনেই ছাড়বো। এজন্য আমাকে যত দূরে যেতে হয় আমি যাব, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না যতক্ষণ না তুমি আমার কাছে ফিরে আসছো। এরপর লিয়ান তার বন্ধু জিয়াংকে বলে দেয় কাংকে শায়েস্তা করতে। জিয়াং গিয়ে স্কলারশিপ স্টুডেন্টদের মারে আর কাংকে বোঝাতে বলে। এই শুনে কাং হাসলে সে তাকে মারতে যায়, কিন্তু কাংয়ের হাতে সে উল্টো মার খায় আর বলে, তুমি ভুল মানুষের গায়ে হাত তুলছো। যে তোমাকে এতক্ষণ পিটালো তার গায়ে তোমার হাত তোলা উচিত ছিল। জিয়াং এটা শুনে তাকে মারতে যায়। তখনই তাদের ক্লাস টিচার জিসু এসে এইসব দেখেও কাউকে কিছুই বলে না। ক্লাস শেষে কাং জেইর সাথে কথা বলতে আসে। সে তাকে সেদিনের জন্য সরি বলে। জেই বলে, দেখো স্কলারশিপ স্টুডেন্ট, সেদিনের কথা ভুলে যাও। আর হ্যাঁ, জীবিত থাকতে চাইলে এই স্কুল ছেড়ে দাও, কারণ তুমি লিয়ানের সাথে পাঙ্গা নিয়েছ। তার থেকে বাঁচার এই একটাই উপায় আছে। কাং বলে, আমি নিজের খেয়াল রাখবো। আর আমার ভালো লেগেছে যে সেদিন তুমি আমাকে দূরে সরিয়ে দাওনি। আসলে জেই লিয়ানকে রাগানোর জন্য কাংকে কিস করা থেকে আটকায়নি। লিয়ান সব সময় তাকে নিয়েই ভাবতে থাকে। লিয়ান পাগলের মতো জেইকে ভালোবাসতো। সে জেইর সাথে কাটানো মুহূর্তগুলোর ভিডিও দেখছিল। তখন হেরা সেখানে এসে বলে, তুমি তো প্রেমে পুরো পাগল হয়ে গেছো। সে বলে, জেইকে জানানোর জন্য তুমি অন্য কারোর সাথে ডেট করো, যেন জেই এইসব দেখে তোমার কাছে ফিরে আসে। তোমার এমন একটি মেয়ে দরকার যে তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করবে, আর এরপরে যেই তোমার কাছে ফিরে এলে সে পিছু হটে যাবে, আর সে মেয়েটা একমাত্র আমিই হতে পারি। কিন্তু লিয়ান তার কথায় কোনো গুরুত্ব দেয় না। আসলে লিয়ান ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী, আর এই জন্যই হেরা তাকে পছন্দ করত। আর এরপর আমরা দেখি উজিনের সাথে তাদের ক্লাস টিচার জিসুর অ্যাফায়ার ছিল। তারা দুজন একসাথেই থাকতো, শুধু স্কুলে গিয়ে কেউ কাউকে না চেনার ভান করত, যে ব্যাপারটা উজিন তার বন্ধুদের থেকেও লুকিয়ে রেখেছিল। এরপর কাং স্কুলে তার আগের স্কুলের এক বন্ধুকে দেখতে পায়, যার নাম ছিল তেহু। সে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তেহু কোনোভাবে সেখানে পরিচয় গোপন করে রেখেছিল। তার গলায় আমরা মারুন কালারের টাই দেখতে পাই, তাই সে কাংয়ের সাথে কথা বলে না এবং সে তাকে না চেনার ভান করে। লকারে কাং দেখে জিয়াং, যে ছিল লিয়ানের ডান হাত, সে লিয়ানকে ড্রাগস সাপ্লাই দিচ্ছে। তখন তার মনে পড়ে যায় ইনহও তাকে বলেছিল যে জোসেন স্কুলে ড্রাগস থেকে শুরু করে সমস্ত অপকর্ম করে স্টুডেন্টরা। সে তার ভাইয়ের একটি ব্রেসলেট নিয়ে তার কথাই ভাবছিল। এরপর আমরা দেখি লিয়ানদের ক্লাস প্রেসিডেন্ট নামজু আসলে তাদের স্কুলের প্রিন্সিপালের ছেলে ছিল, যে ব্যাপারটা তারা স্কুলের সবার থেকে লুকিয়ে রেখেছিল। তার মা তাকে বলে লিয়ান উজিনদের সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু নামজুর এইসব একদমই ভালো লাগে না। সে লিয়ানদের স্কুলে এমন প্রভুত্ব চালানোকে প্রচুর ঘৃণা করত।
কিন্তু সে কাউকে কিছু বলতে পারতো না। পরদিন কাং এসে ক্লাস টিচার জিসুকে বলে, জিয়াংকে আমি ড্রাগ সাপ্লাই দিতে দেখেছি, আপনি এখনই তার লকার চেক করুন। কিন্তু জিসু বলে, কারো লকার চেক করা আমাদের স্কুলের নিয়মের বাইরে। কাং বলে, আপনি যদি এটা না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করব, কারণ আপনি সেদিন আমাকে হামলা হতে দেখেও কাউকে কিছুই বলেননি। আমি এখানকার র্যাগিং আর বৈষম্যের ব্যাপারে মিডিয়াকে সবকিছু জানিয়ে দিব। তখন জিসু বাধ্য হয়ে মাস্টার কি দিয়ে জিয়াং এর লকার খোলে, কিন্তু সেখানকার ওষুধ দেখে জিসু তাকে বলে, আমাদের স্কুলে স্টুডেন্টরা এইসব ওষুধ অতিরিক্ত মেন্টাল প্রেশারের কারণে নিয়ে থাকে, এটা কোনো ড্রাগস নয়। এতে কাং আশাহত হয়ে পড়ে। সে শিওর ছিল যে জিয়াং স্টুডেন্টদেরকে নেশাদ্রব্য সাপ্লাই করে। এদিকে জেইকে একটি আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত মেসেজ করে তাকে ব্ল্যাকমেল করত। সে তাকে একটি ভিডিও পাঠায়, যে ভিডিওতে জেই তার প্রেগন্যান্সি টেস্ট করেছিল এবং সেটা পজিটিভ এসেছিল। এই দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তখনই সেখানে ইনহো চলে আসে। এইসব দেখে তাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। যেই তখন বলে, তুমি জানো না আমার বাবা কতটা ডেঞ্জারাস মানুষ, সে যদি এইসব জানতে পারে তাহলে মায়ের মতো আমাকেও বাড়ি থেকে বের করে দিবে। আর এই ভিডিও দেখে যেই মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে যায়। যেই হেরাকে বলে, কাউকে খুঁজে বের করো যে আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইনফরমেশন আমাকে দিতে পারবে। হেরা মনে মনে বলে, আমাকে সে এমন ভাবে ট্রিট করে যেন আমি তার চাকরানি। আসলে যেই হেরাদের চেয়েও অনেক বেশি ধনী ছিল, এই কারণে হেরা এমনটা ভাবত। কিন্তু যেই একদম অন্যরকম একটি মেয়ে ছিল। আর এরপর স্কুল থেকে সবাই একটি ট্রিপে চলে আসে। এখানে সবাই যে যার মতো অ্যাডভেঞ্চার এনজয় করে। তারা চারজন দেখা করলে যেই লিয়ানকে দেখে রেগে চলে যায়, আর কাংয়ের সাইকেলে করে সে বাইরে চলে আসে। যে ব্যাপারটা লিয়ান দেখতে পেয়ে অনেক কষ্ট পায়। কাং তাকে সাইকেলে করে পুরো সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখায়। জেইর তখন অনেক ভালো লাগে। তারা একটি স্টোরে আসলে বৃষ্টির জন্য তারা সেখানে বসেছিল। একটি কুকুরছানা দেখে যেই অনেক খুশি হয়ে যায়। তখন কাং তাকে দেখে বলে, প্রথমবারের মতো তোমাকে হাসতে দেখছি, তুমি হাসলে অনেক বেশি সুন্দর লাগে। কাং তাকে বলে, তুমি সুন্দরী, ধনী, তোমার কাছে সবকিছু রয়েছে, কিন্তু তোমার মুখে কেন হাসি থাকে না? যেই বলে, বাবা আমাকে এইভাবেই বড় করেছে, আমাদের বাবা অনেক স্ট্রিক্ট, সে ছোট থেকেই আমাকে অকারণে হাসা এবং অকারণে কাঁদতে নিষেধ করেছেন। এই বলে সে চলে যাচ্ছিল। তখন কাং তার শার্টটি খুলে তাকে পরিয়ে দেয়। এদিকে বাকি স্কলারশিপ স্টুডেন্টরা কাংকে শায়েস্তা করার জন্য তার রুমের সামনে দাঁড়িয়েছিল। কাপড় ভেজা থাকায় যেই কাংকে বলে, তুমি চাইলে আমার রুম থেকে কাপড় শুকিয়ে নিতে পারো, আমার রুমে স্টিমার রয়েছে। তখন সেখানে উজিন আর তার টিচার গার্লফ্রেন্ড একসাথে ঘুরছিল। তখনই জিসু কাংকে জেইর রুমে ঢুকতে দেখে ফেলে। সে উজিনকে বলে দেয় যে সে কাংকে জেইর রুমে যেতে দেখেছে। এদিকে লিয়ানের চোখে ঘুম লেগে আসে। জেইর কাঁধে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। তখন জেই তাকে বলে, আমারও সেদিন খারাপ লাগেনি যখন তুমি সবার সামনে আমাকে কিস করেছিলে। কাং তখন তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে। এদিকে উজিন লিয়ানকে কল করে বলে দেয় যে সে কাংকে জেইর রুমের দিকে যেতে দেখেছে। কাং জেইকে কিস করতে যাচ্ছিল, তখন সে কাংয়ের হাতে একটি ব্রেসলেট দেখতে পায়। তখন সে কনফিউজড হয়ে যায়, আর তখনই সেখানে লিয়ান আর প্রিন্সিপাল চলে আসে। পরদিন লিয়ান হেরাকে বলে, আমি তোমার সাথে ডেট করার জন্য রাজি আছি। আর এই কথা শুনে তো হেরা অনেক খুশি হয়ে যায়। পরদিন কাংকে যেই রুমে ঢোকার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কিন্তু তখনই সেখানে যেই এসে বলে, সে আমার রুমে জোর করে ঢোকেনি, আমি তাকে আমার রুমে নিয়ে গিয়েছিলাম, তাই যদি কাউকে শাস্তি দেওয়ারই হয় তাহলে সেটা আমাকে দিন। আর এখন যেই তো ছিল স্কুলের কুইন, এজন্য তারা তাকে কিছুই বলতে পারে না। যেই কাংয়ের হাত ধরে লিয়ানকে বলে, আজ থেকে তুমি তাকে কিছুই বলবে না, আমি মজা করছি না, আমি তাকে পছন্দ করি, তাই দ্বিতীয়বার তাকে বিরক্ত করবে না। এরপর সে কাংকে বলে, তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি, তুমি আসলে কে? কাং সত্যটা লুকিয়ে তাকে বলে, আমি টপার হতে চাই,
আমি শুনেছি কেউ তোমার আগে যেতে পারে না, তুমি এখানকার টপার, তাই আমি তোমার জায়গা নিতে এসেছি। এদিকে লিয়ান অনেক বেশি রেগেছিল। পরদিন যেই কাংকে সাথে নিয়ে স্কুলে যায়, সে ব্রেসলেটের ব্যাপারে জানতে চাইলে কাং বলে এটা একটা মিউজিক ব্যান্ড মেম্বারদের সাইন। সে একটি মিউজিক ব্যান্ডের মেম্বার, সেখানকার সব মেম্বাররাই এটা পরে। যেই এটা নিয়ে আর তেমন মাথা ঘামায় না। সবাই তাদের দুজনকে একসাথে স্কুলে আসতে দেখে শকড হয়ে যায়। সাথে সাথে পুরো স্কুলে ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। যেই তার হাত ধরে স্কুলে আসে, যেটা প্রিন্সিপালও দেখতে পায়, কিন্তু সে তাকে কিছু বলার সাহস পায় না। স্পেশাল ক্লাসে হেরা জেইর জায়গায় বসে আর বলে বর্তমান পরিস্থিতিতে জেইর লিয়ানের পাশে বসা ঠিক হবে না। তখন আমরা দেখি যেই কাংয়ের জন্য আরও একটি চেয়ার নিয়ে এসেছে, অর্থাৎ কাংও এখন থেকে তাদের সাথে ক্লাস করবে। হেরা বলে এটা স্পেশাল ক্লাস, এখানে আমরা 4 জন ছাড়া যে কেউ আসতে পারে না। যেই তাকে বলে যে কেউ বলতে তুমি কি বোঝাতে চাইছো? তার ক্লাস ফিস, শিডিউল সবকিছু চেঞ্জ করে দিয়েছি। যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে আমি আমাদের জন্য আলাদা ক্লাস নিব। লিয়ান এইসব দেখে কি করবে কিছুই বুঝতে পারে না। সে যেন জেইকে চিনতেই পারছে না। কাং স্কুলের মধ্যে অনেকটা ফেমাস হয়ে গিয়েছিল। স্কলারশিপ স্টুডেন্টরা বলে তুমি কুইন জেইকে ডেট করছো, তুমি আমাদের জন্য নতুন এক আশা হয়ে এসেছো। এরপর লিয়ানদের একটি গেমস ছিল। তখন খেলা শুরু হলে লিয়ানরা খেলায় জিতে যায়। আর এরপর লিয়ান হঠাৎ গিয়ে হেরাকে সবার সামনে কিস করে বসে, যেটা যেইও গ্যালারি থেকে দেখতে পায়। আর এতে হেরা তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে লিয়ানকে সবসময় নিজের করতে চেয়েছিল। সে তার ফ্রেন্ডদের বলে যে সে আর লিয়ান ডেট করছে। এরপর আমরা দেখতে পাই স্কুল কর্তৃপক্ষ সব স্টুডেন্টদের ফোন হ্যাক করে তাদের ফোনের সমস্ত ডেটা কালেক্ট করে নেয়, যে ব্যাপারটা স্কুলের কেউই জানতো না। এরপর প্রিন্সিপাল সেই সব ডেটা লিয়ানের মাকে দিয়ে আসে। স্টুডেন্টদের সমস্ত কিছুর উপর নজর রাখতেই তারা এই কাজ করত। আর এই জোসেন স্কুল লিয়ানদের জোসেন গ্রুপ অফ কোম্পানির একটি অংশ ছিল। রাতে যেই লিয়ানকে ডেকে বলে হেরাকে এইসবের মধ্যে ইনভলভ করে কি প্রমাণ করতে চাইছো? লিয়ান বলে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই, তাই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তখন লিয়ান হেরাকে কল করে তার বাড়িতে ডেকে নেয়। যাওয়ার সময় হেরাকে যেই বলে লিয়ান যে খেলা খেলছে এই নোংরা খেলায় তুমি অংশগ্রহণ করো না। পরদিন কাং যেইর জন্য রাস্তায় অপেক্ষা করছিল। সে তাকে তার সাইকেলে করে একটি জায়গায় নিয়ে যায়। তাকে একটি খাবার কিনে দিলে যেই তাকে বলে এইসব করো না প্লিজ, আমি তোমাকে পছন্দ করি না, তাই তুমিও আমার জন্য কোনো ফিলিংস রেখো না। আমি যাই করছি না কেন সেটা তোমার ভালোর জন্যই করছি। তুমি আমার সাথে যেটা করেছো এরপর তুমি স্কুলে টিকতে পারতে না। পুরো স্কুল তোমাকে বুলি করত, আর এই বুলির হাত থেকে বাঁচানোর জন্যই আমি তোমার সাথে এইসব নাটক করছি, কারণ আমি চাই না আমার জন্য আবারও কারো ক্ষতি হোক। পরদিন স্কুলের প্যারেন্টসদের একটি ইভেন্ট ছিল। এই জন্য জেইর বাবা তার জন্য ড্রেস আর জুয়েলারি সিলেক্ট করে দেয়। তার বাবা তাকে রোবটের মতো ট্রিট করত, যেন জেইর কোনো পার্সোনাল লাইফই নেই। জেই তার বাবাকে অনেক বেশি ভয় পেত। পরদিন রাতে হেরা তার বাবাকে নিয়ে ইভেন্টে যাচ্ছিল। তার বাবার একটি ট্রেডিং কোম্পানি ছিল। সে হেরাকে বলে যেই তো তার বন্ধু, সে কি জেইর মাধ্যমে তার বিজনেসে কোনো হেল্প করতে পারবে কিনা। সে জেইর বাবার সাথে পরিচিত হতে চাইছিল, কারণ তাদের কোম্পানির অবস্থা এখন খুব একটা ভালো নয়। হেরা তখন প্যারার মধ্যে পড়ে যায়, কারণ তার আর জেইর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। পার্টিতে কাং পিয়ানো বাজানোর জন্য আসে। তখন জেইকে দেখে সে তার রূপের অনেক প্রশংসা করে। জেই বলে তোমার আমাকে প্রশংসা করে আমাকে ইমপ্রেস করার পেছনের কারণটা কি সেটা আমি জানি না, কেন জানি আমার মনে হয় তোমার এই হাসির পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এদিকে লিয়ান আর তার মা স্কুলে আসলে সবাই তাদেরকে সম্মান জানাচ্ছিল। লিয়ানের মা স্পিচ দেওয়ার সময় তখন সেখানে জেইর বাবাও চলে আসে, আর সবাই তাকেই অ্যাটেনশন দিতে থাকে, কারণ জেইর বাবাও একজন বিজনেসম্যান ছিল। লিয়ানের মা আর জেইর বাবা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। হেরা জেইর সাথে তার বাবার পরিচয় করিয়ে দিলেও জেই তাদের কোনো রকমে ইগনোর করে চলে যায়,
কারণ যেই হেরার ওপর রেগেছিল। হেরা তার কথা মতো লিয়ানের সাথে ব্রেকআপ করেনি। হেরা তাকে বলে, আমার বাবাকে সাহায্য করা কি তোমার জন্য অনেক কঠিন ছিল? যেই বলে, কঠিন ছিল না, আমার জাস্ট করার ইচ্ছা হচ্ছে না। হেরা এতে জেইর ওপর অনেক রেগে যায়। হেরার বাবা কয়েকবার জেইর বাবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে একজন জেই আর লিয়ানের বিয়ের কথা বললে জেইর বাবা আর লিয়ানের মা ব্যাপারটাকে এড়িয়ে যায়, কারণ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। তারা তো এই বিষয়ে ভাবতেও পারে না। এদিকে চোখের সামনে নিজের বাবাকে অপমান হতে দেখে হেরা আরো রেগে যায়। অন্যদিকে কাং পাগলের মতো পিয়ানো বাজিয়ে যাচ্ছিল। তখন হেরা কাংকে সেখানে নিয়ে এসে জেইর বাবাকে বলে, এটা স্কলারশিপ স্টুডেন্ট কাংহা, জেইর বয়ফ্রেন্ড। সে সবার সামনে কাংহাকে জেইর বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। আর এই ঘটনা দেখে সবাই শকড হয়ে যায়। জেই এতে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তার বাবা বাড়ি এসে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন স্কলারশিপ স্টুডেন্টের কথা শুনে জেইর সৎ ভাই জেইকে নিয়ে মজা করতে থাকে, যা দেখে তার বাবা তাকে মেরে সেখান থেকে বের করে দেয়। কাংয়ের ব্যাপারে সে জিজ্ঞেস করলে জেই বলে, তার প্রতি শুধুই আমার দয়া হয়েছিল, তার ক্ষতি হতে পারে ভেবে শুধু তাকে দয়া করেছিলাম, এর বেশি কিছুই না। মানুষ এটাকে তিল থেকে তাল বানিয়ে ফেলেছে। জেইর বাবা তখন তাকে বলে, তুমি অনেক পড়াশোনা করেছো, এখন নিউ ইয়র্ক যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। সে তার বিজনেসের লাভের জন্য তাকে একটি বড় কোম্পানির সিইওর ছেলের সাথে বিয়ে দিতে চায়। জেই তার বাবার মুখের ওপর কোনো কথা বলতে পারে না। পরদিন জেই স্কুলে এসে কাংকে সরি বলে, কারণ গতরাতে তার বাবা কাংয়ের সাথে মিসবিহেভ করেছিল। কাং বলে, স্কুলের সবাই তো তার চেয়েও অনেক বাজেভাবে ট্রিট করে তাকে। সে বলে, তবে তুমি প্রথম যে আমাকে সরি বলছো, তুমি তাদের থেকে অনেক আলাদা একটি মেয়ে। যেই আবারও তাকে এই স্কুল ছেড়ে দিতে বলে। কাং বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি নিজেকে নিয়ে ভাবো। তুমি বাইরে থেকে নিজেকে স্ট্রং দেখাও, কিন্তু ভেতরে তুমি একদমই একা। তুমি চাইলে আমরা সত্যি সত্যিই ডেট করতে পারি, আমি তোমাকে সাহায্য করতে চাই। তখন জেইর ইনহানের কথা মনে পড়ে যায়, কারণ ইনহানও তার সাথে এইভাবে কথা বলতো। জেই তাকে বলে, তুমি আর আমি কখনোই ডেট করতে পারি না, তাই এই সব কথা ভুলে যাও। এরপর আমরা দেখি উজিন তার গার্লফ্রেন্ড জিসুকে একটি লাক্সারিয়াস ব্র্যান্ডের ব্যাগ গিফট করে। আর এই ব্যাগ জিসুর কাছে দেখে যেই বুঝতে পারে যে উজিনের সাথে তাদের ক্লাস টিচারের এফআইআর রয়েছে। এরপর কাংয়ের কাছে কেউ একটা ভিডিও পাঠায়, যেখানে তার ভাইকে প্রচন্ড মারধর করা হচ্ছিল। এই ভিডিও দেখে কাং অনেক কষ্ট পায়। কাং কিছুই করতে পারছিল না। স্কুলে র্যাগিং, ড্রাগস, বৈষম্য সবকিছুই চলছিল। এরপর হেরা আর জেইকে দেখতে পাই। হেরা জেইকে বলে, আমি জানি তুমি এখানে আমার থেকে সরি শোনার জন্য এসেছো। জেই বলে, তোমার মিথ্যা সরি শোনার কোনো ইচ্ছা আমার নেই। যেই তার থেকে সেই আননোন অ্যাকাউন্টের ইনফরমেশন চাইলে হেরা বলে, আমি শুধু এতটুকু জানতে পেরেছি যে সেই মেসেজগুলো আমাদের স্কুলের লোকেশন থেকেই পাঠানো হচ্ছে। আর হ্যাঁ, আজকে থেকে আমি তোমার ফ্রেন্ড নই। এমনিতেও তুমি কখনো আমাকে তোমার বন্ধুই মনে করোনি। আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। এজন্য তোমাকে বলছি, আমি লিয়ানকে পছন্দ করি সেই ছোটবেলা থেকে, কিন্তু তোমার জন্য আমি তাকে কখনোই বলতে পারিনি আমি তাকে প্রপোজ করতে যাচ্ছি। যেই বলে, তোমার যা ইচ্ছা তুমি করো। তুমি কি ভেবেছো যে আমি এইসব শুনে তোমাকে কয়টা থাপ্পড় মেরে দিব? আমি তার থেকেও খারাপ কিছু করতে পারতাম, কিন্তু তুমি তো এই মাত্রই বললে যে আমাদের মধ্যে আর ফ্রেন্ডশিপ নেই, তাই তোমার সাথে লড়াই করার কোনো কারণই বেঁচে নেই। এই ঘটনায় হেরা অনেক কষ্ট পায়। ছোটবেলার কথা ভেবে সে কান্না করতে থাকে। এরপর জেইর বাবা তার হবু স্বামীর সাথে দেখা করানোর জন্য তাকে নিয়ে আসে। জেইর হবু স্বামী তো তাকে দেখে পছন্দই করে ফেলে। তখন তাকে আবারও সেই আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেসেজ করা হয়। তাকে বলা হয় তার প্রেগন্যান্সির ভিডিও তার বাবার কাছে পাঠিয়ে দেবে। এই মেসেজ দেখে তার প্যানিক অ্যাটাক চলে আসে। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এজন্য পরদিন সে স্কুলে আসতে পারে না।
লিয়ান আর কাং দুজনেই জেইর জন্য অপেক্ষা করতে থাকে। জেই তাদের একটি ফার্ম হাউসে ছিল। হেরা কাংকে জেইর অ্যাড্রেস দিলে কাং সেখানে চলে আসে। জেই বলে, তুমি কেন এখানে এসেছো? কাং তাকে বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। সমস্যা যাই হোক না কেন আমি তোমার সাহায্য করব। তুমি একা একা কেন এভাবে কষ্ট পাচ্ছ? এভাবে একদিন তুমি শেষ হয়ে যাবে। জেই বলে, প্লিজ এখান থেকে চলে যাও। তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। কেউ আমাকে ব্ল্যাকমেল করছে। কাং বলে, কি নিয়ে ব্ল্যাকমেল করছে? তুমি এমন কি করেছো যে তোমাকেই ব্ল্যাকমেল করা হচ্ছে? জেই বলে, আমি কারো জীবন নিয়ে নিয়েছি। কাং এটা শুনে একদম শকড হয়ে যায়। যে মানুষটিকে সে ভালোবেসে ফেলেছে সে বলছে সে তার ভাইকে হত্যা করেছে। এদিকে লিয়ান জানতে পারে যে কাং ইনহানের ভাই। এজন্য সে দৌড়ে জেইর কাছে আসতে থাকে। জেই কাংকে বলে, একজন স্কলারশিপ স্টুডেন্টের জীবন নিয়েছি আমি। তখন কাং তাকে বলে, তুমি যার জীবন নিয়েছ সেটা আমার ভাই ছিল। আমি ইনহানের ছোট ভাই। এটা শুনে জেই শকড হয়ে যায়। তখন আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লিয়ানের বন্ধুরা সব সময় ইনহানকে প্রচন্ড বুলি করত। তাদের ভয়ে সে একদিন একটি জায়গায় লুকিয়েছিল। সেদিন জেইর ভাই তার আর লিয়ানের একটি গোপন ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করছিল। সে তাকে বলছিল জেইর সব সম্পত্তি তার নামে করে দিতে, না হলে সে এই ভিডিও তাদের বাবার কাছে পাঠিয়ে দিবে। তখন থেকেই জেই মানসিকভাবে ভেঙে পড়ে। ইনহান লুকিয়ে লুকিয়ে এই সব কিছু শুনে ফেলেছিল। সে তখন জেইকে সাহায্য করতে চেয়েছিল, যেখানে সে নিজেই ভালো ছিল না। আর এরপর থেকেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একদিন তারা দুজনে বসে গল্প করার সময় সবাই জেইর সাথে তাকে দেখে ফেলে। আর এরপর থেকেই ইনহানের ওপর বুলির পরিমাণ আরো বেড়ে যায়। সিন প্রেজেন্টে এলে জেই বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। তুমি আমাদের সাথে অভিনয় করেছ। তুমি এখানে এসেছো প্রমাণ জোগাড় করতে, তাই না? কাং বলে, আমি প্রথমে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন নয়। আমি শুধু জানতে চেয়েছিলাম আমার ভাই কিভাবে মারা গেল। তুমি আমাকে প্লিজ সাহায্য করো। আমি জানি তুমি তার মৃত্যুর জন্য দায়ী নও, কারণ তুমি অন্যদের মতো নও। তখন সেখানে লিয়ান এসে তাকে মারতে থাকে। দুজনের মধ্যে মারামারি বাঁধলে তার মনে পড়ে যায় সে ইনহানকে বুলি থেকে বাঁচায়নি। সবাই ইনহানকে অনেক বুলি করেছে। লিয়ান তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। এরপর স্কুল কর্তৃপক্ষ জেনে যায় যে কাং হলো ইনহানের ভাই। এজন্য তারা তাকে এই স্কুল নিজ থেকেই ছেড়ে দিতে বলে, না হলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দিবে, যেটা তার ক্যারিয়ারে প্রভাব পড়তে পারে। কিন্তু তখন দেখা যায় কাং প্রিন্সিপালের সব কথাই রেকর্ডিং করে রেখেছে। সে বলে তাকে স্কুল থেকে বের করে দিলে সে এই অডিও রেকর্ড মিডিয়ায় দিয়ে দিবে। এই ঘটনায় তারা হতবাক হয়ে যায়, আর এই কারণে তারা কাংকে স্কুল থেকে বের করতে পারে না। এরপর লিয়ান জেইকে বলে, তুমি এখন থেকে একা কোথাও যাবে না, আর স্কুলে আমার থেকে দূরে থাকবে না। জেই বলে, কেন? তুমি কি ভাবছো যে কাং আমাকে মেরে ফেলবে? তুমিও জানো যে স্কলারশিপ স্টুডেন্ট আমাদের থেকে আলাদা নয়। স্কুলের এই বৈষম্য আমাদের জন্যই শুরু হয়েছিল। আমার এসব আর ভালো লাগে না। আর আমাকে নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই, কারণ আমি সামনের সপ্তাহে নিউ ইয়র্ক চলে যাচ্ছি, আর এরপর আমার বিয়েও হয়ে যাবে। লিয়ান বলে, নিউ ইয়র্ক যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দাও জেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু জেই বলে, আমি তো তোমাকে ভালোবাসি না। এই বলে সে চলে আসে। বাড়ি এসে দেখে হেরা তার শয়তান ভাইয়ের সাথে বসে গল্প করছে। তখন হেরা তাকে একটি ওয়েলফেয়ার পার্টির কার্ড দিয়ে বলে, তুমি নিউ ইয়র্ক চলে যাবে বলে আমি তোমার জন্য একটি ওয়েলফেয়ার পার্টি রাখছি, কারণ সবাই এখনো আমাদেরকে ফ্রেন্ড মনে করে, তাই কোনো ঝামেলা না করে পার্টিতে চলে আসবে। সে বলে, আর আমি লিয়ানকে প্রপোজ করে দিয়েছি, এখন শুধু তার উত্তরের অপেক্ষায় রয়েছি, তাই আমার রাস্তায় আসার চেষ্টাও করো না। চুপচাপ নিউ ইয়র্ক চলে যেও। যদি এটা না করো তাহলে আমি তোমার জীবন নরক বানিয়ে দিব। আসলে জেইর ভাই জাং হেরাকে বলেছে তার কাছে এমন কিছু আছে যেটার মাধ্যমে জেইকে হাতের পুতুল বানানো যাবে। হেরা জানতো না যে জাং আসলে জেইর ভিডিওর কথা বলেছে। জেই বলে, তুমি এমন কি করে নিবে?
হেরা বলে, যাই করি না কেন আমি এইবারে চুপ করে বসে থাকবো না। তখন যাওয়ার সময় হেরা বলে, আমি সেদিন যাওয়ার সময় জানি না কেন কান্না করেছিলাম, হয়তো একটা সময় সত্যিই আমি তোমাকে ফ্রেন্ড মনে করতাম। এই বলে চলে যাওয়ার সময় যেই হঠাৎ তাকে জড়িয়ে ধরে আর বলে, নিজের খেয়াল রেখো, এটাই আমাদের শেষ দেখা, কারণ যেদিন পার্টি রেখেছ সেদিনই আমি নিউ ইয়র্ক চলে যাচ্ছি, তাই আমি পার্টিতে যেতে পারবো না। এদিকে স্কুলে তেহু নামের সেই ছেলেটিকে সবাই বুলি করছিল, কারণ ছেলেটি কাঙের স্কুলে একসাথে পড়তো। সে কাঙের বন্ধু ছিল। সে প্রথম থেকেই জানতো যে ইনহানের ভাই হলো কাং, কিন্তু সে কাউকে কিছুই বলেনি। তার ওপর সে স্কুলে পরিচয় গোপন করে ধনীর ছেলে সেজে তাদের সাথে মিশেছে। কাং এসে তখন তেহুকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর তাদের দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। নামজু এইসব দেখে অনেক রেগে যায়। কাং তেহুকে এসে সরি বলে। তেহু বলে, তারা কখনোই পাল্টাবে না, তাই তোমার লড়াই এখানেই থামিয়ে দাও, আমি আর তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। আর এরপর আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে যেইকে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করত, আর এটা ছিল ক্লাস প্রেসিডেন্ট নামজু। সে স্কুলের এইসব বৈষম্য একদমই পছন্দ করত না এবং ইনহান ছিল তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধ নিতেই সে এইসব করছে। সে স্কুল প্রিন্সিপাল অর্থাৎ তার মায়ের ল্যাপটপ থেকেই সে সমস্ত ইনফরমেশন তার ল্যাপটপে নিয়ে নিয়েছে। আর তখনই তার চোখে সেই ভিডিওটি পড়ে যায়, অর্থাৎ জেই আর লিয়ানের গোপন ভিডিওটি। সাথে সাথে সে ভিডিওটি জেইকে পাঠিয়ে দেয় আর বলে, তোমাদের সাথে আরো অনেক কিছু খারাপ হবে, তোমরা শুধু অপেক্ষা করো। জেই এইসবে একদম ডিপ্রেশনে পড়ে যায়। স্কুলের সবাইকে তার ব্ল্যাকমেলার মনে হয়, কারণ সে জানতো স্কুলেরই কেউ তাকে ব্ল্যাকমেল করছে। যেই কাংকে ডেকে বলে, আমি তোমাকে সব বলছি, যে সেদিন ইনহানের সাথে কি হয়েছিল। সেদিন উজিনের বার্থডে ছিল। সেদিন রাতে সে লিয়ানের বন্ধুদের বুলিং সহ্য করতে পারেনি, পালিয়ে পার্টি থেকে চলে গিয়েছিল। আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কাং বলে, তাকে এতটা নির্যাতন করেছে যে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, এই সব লিয়ান করেছে তাই না? যেই বলে, লিয়ান কিছুই করেনি, সব দোষ আমার। যদি আমি তার সাথে ফ্রেন্ডশিপ না করতাম তাহলে হয়তো স্কুলের সবাই তাকে এত বুলি করতো না, তাই কাউকে দোষ দেওয়ার হলে আমাকে দাও। যেই তখন বলে, আমাকে সাহায্য করো প্লিজ, আমাকে একজন ব্ল্যাকমেল করছে, আর এখন এই সবের মধ্যে লিয়ানও জড়িয়ে গেছে। কাং বলে, আমার থেকে কেন সাহায্য চাইছো? আমার উদ্দেশ্য তো সেটাই যেটা ওই ব্ল্যাকমেলার চায়। যেই বলে, লিয়ানকে আমি অনেক ভালোবাসি, তাকে আমার বাঁচাতে হবে। এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করতে পারছি না। কাং এটা শুনে কান্না করে ফেলে আর বলে, তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো যেই? তুমি কি করে ভাবলে যে আমি লিয়ানের সাহায্য করব? এরপর হেরা দেখে তার বাবা তাকে নিতে গাড়ি পাঠায়নি। উজিন তখন তাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। বাড়ি এসে হেরা দেখে পুরো বাড়িতে কেউ নেই। তাদের এতগুলো কাজের লোক, কিন্তু কোথাও কাউকেই দেখা যাচ্ছে না। তখন তার মা কান্না করে বলে, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে হেরা। আসলে হেরার বাবার কোম্পানি শেয়ার মার্কেটের জন্য ব্যাংক্রাফট হয়ে গিয়েছে এবং তাদের কোম্পানির অনেক টাকা লোন হয়ে গেছে, আর এর জন্য তাদেরকে এখন এই বাড়ি ছেড়ে দিতে হবে। পরদিন যেই কোরিয়া থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য তার হবু হাজবেন্ডের সাথে বের হয়, আর এদিকে লিয়ান জেইকে না যেতে দেওয়ার প্ল্যান করে। এদিকে তখন রাতে ফেয়ারওয়েল পার্টি শুরু হয়ে গিয়েছিল। সবাই হেরার জন্য অপেক্ষা করছিল। হেরা তখন খুব সাধারণভাবে পার্টিতে চলে আসে, যা দেখে উজিন অবাক হয়ে যায় আর বলে, তোমাকে আজকে একদম অন্যরকম লাগছে। হেরা বলে, আমি আজকে সিম্পল লুকেই আসতে চেয়েছিলাম। আর তখনই সেখানে সব স্কলারশিপ স্টুডেন্ট চলে আসে। তখন কাংকে দেখে অনেক রিচ মনে হচ্ছিল, তাকে একদমই গরিব মনে হচ্ছিল না। হেরা তাকে দেখে একদম শকড হয়ে যায়। কাং এসে তাকে বলে, ধন্যবাদ হেরা, আমাদের স্কলারশিপ স্টুডেন্টদেরকে ইনভাইট করার জন্য। হেরা বলে, তাকে আজকে দেখতে একদম অন্যরকম লাগছে।
আর কাং এর এই লুকের মাধ্যমেও আমরা বুঝতে পারি না যে কাং আসলেই ধনী নাকি গরিব। যাই হোক, তখন আমরা নামজুকে দেখি তার কাছে কাং এর মেসেজ আসলে সে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন কাং এসে বলে, তুমি আমাকে সেদিন ইনহানের ভিডিও দিয়েছিলে আর জেইকে ব্ল্যাকমেল তুমিই করেছো তাই না? অর্থাৎ কাং কালপ্রিটকে ধরেই ফেলেছে। নামজু বলে, তুমি কি জানতে চাও? কাং বলে, এই সব করার পিছনে তোমার আসল উদ্দেশ্য কি? নামজু বলে, আমি স্কুলের বৈষম্য বন্ধ করতে চাই আর ইনহানের হত্যাকারীদেরকেও প্রাপ্য শাস্তি দিতে চাই। এদিকে হেরা লিয়ানের জন্য অপেক্ষা করছিল আর তখনই সেখানে লিয়ান জেইকে নিয়ে হাজির হয়ে যায়। লিয়ান প্ল্যান করে জেইর হবু হাজবেন্ডকে ড্রাগসের মামলায় ফাঁসিয়ে জেইকে এখানে নিয়ে এসেছে। এই দেখে হেরা অনেক রেগে যায়। তখন লিয়ান হেরাকে বলে, তুমি আমার উত্তরের অপেক্ষায় ছিলে তাই না? আশা করি আমার উত্তর তুমি পেয়ে গেছো। লিয়ান সবার উদ্দেশ্যে বলে, আমি আর জেই আবারও এক হয়ে গেছি। সে কাংকে বলে, তুই আর কখনোই জেইর কাছে আসার চেষ্টাও করিস না। তখন আমরা জেই আর লিয়ানের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তারা দুজন একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। একদিন দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্ট ফিল করলে তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। আর তখনই এটা জেইর ভাই জাং ভিডিও করে নিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে কাং নামজুকে বলে, তুমি বলেছো যে তুমি আমাকে সবগুলো ভিডিও দিয়ে দিবে, আমার ওই সবগুলো ভিডিও চাই। অর্থাৎ কাং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিবেই। এরপর কাং সেই ভিডিওটি দেখে একদম ভেঙে পড়ে। অভিনয় করতে গিয়ে সে যে সত্যি জেইকে ভালোবেসে ফেলেছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। হেরা রেগে লিয়ানকে বলে, তুমি যেটা আজকে করেছো এটার মাসুল তোমাকে দিতেই হবে। সে জেইকে বলে, তোমাকে আমি ফিরে আসতে নিষেধ করেছিলাম। যেভাবে আমাকে সবার সামনে অপমান করলে আমিও তোমাদের বদনাম করে ছাড়বো। জেই উজিনকে বলে হেরাকে বাড়ি নিয়ে যেতে। এই বলে সে চলে গেলে হেরা প্রচণ্ড রেগে চিৎকার করতে থাকে। উজিন তখন তাকে শান্ত করার চেষ্টা করে। সে উজিনের উপর চিৎকার করে বলে, তুমি ওদের সাথে চলে যাচ্ছ না কেন? ওরাই তো তোমার ফ্রেন্ড তাই না? তোমাকে এখন আমাদের তিনজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। এই বলে সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। আর বাড়ি ফিরে তার মন আরো খারাপ হয়ে যায়, কারণ তারা খুবই সস্তা একটি ঘরে ভাড়া থাকতে শুরু করেছিল। তার বাবা তাকে বলেছে যে এই অবস্থা খুব বেশি দিন থাকবে না। হেরা এইসবে প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিল। এরপর লিয়ান আর জেই একসাথে খাবার খাচ্ছিল। তখন জেই তাকে বলে, কাংয়ের থেকে ক্ষমা চাও। লিয়ান বলে, আমি কোনো ভুল করিনি যে ওর থেকে ক্ষমা চাইতে হবে। জেই বলে, তুমি খুব ভালোভাবে জানো যে আমাদের জন্যই স্কুলে স্টুডেন্টদের মধ্যে বৈষম্য আর ভায়োলেন্স শুরু হয়েছে। আর ইনহানের মৃত্যুর পেছনেও কোনো না কোনোভাবে আমরা দায়ী। আমি চাই তুমি ইনহানের থেকে ক্ষমা চাও। লিয়ান তখন বলে, আমি সরি বলতে পারবো না। আজ পর্যন্ত আমি কখনো কাউকে সরি বলিনি। এরপর স্কুলে কাং এবং নামজু সব স্কলারশিপ স্টুডেন্টদেরকে বোঝাতে শুরু করে। তারা বলে তাদেরকে প্রতিবাদী হয়ে উঠতে হবে, না হলে সারা জীবন তাদেরকে গোলামি করে যেতে হবে। তারা স্কুলের বৈষম্য আর র্যাগিং দূর করার জন্য সবাইকে একজোট হয়ে এটার পক্ষে প্রমাণ জোগাড় করার সিদ্ধান্ত নেয়। এদিকে হেরা স্কুলে আসছিল না, তার সাথে যোগাযোগও হচ্ছিল না, তাই ওজিন তার জন্য চিন্তিত হয়ে যায়। আমরা দেখতে পাই হেরা একটি গোপন বাড়ি আসে জেইর ভাই জাংয়ের সাথে দেখা করতে। জাং তখন তাকে সেই ভিডিওটি দেয়। ভিডিওটি দেখার পর হেরা অনেক রেগে যায়। সে এসে জাংকে প্রচুর মারতে থাকে আর বলে, আমি জানতাম যে তুই অনেক বড় হারামজাদা, কিন্তু তুই যে এত বড় হারামজাদা এটা আমার জানা ছিল না। চলে যাওয়ার সময় হেরা বলতে থাকে, তুমি এতটা নোংরা একটা মানুষকে কিভাবে সহ্য করছিলে জেই? অর্থাৎ ফ্রেন্ডশিপের কাছে সমস্ত রাগ অভিমান সবকিছু হেরে গেছে। হেরা জেইকে সত্যিই বন্ধু মনে করত। এরপর আমরা দেখি ওজিন তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়। সে বলে, আমি কখনো তোমার জন্য সেই রকম ফিল করতে পারিনি যেরকম তুমি আমাকে নিয়ে করো। আমার শুধু একজন সঙ্গীর প্রয়োজন হয়েছিল। আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই, তাই আমাদের এখানেই থেমে যাওয়া উচিত।
এসব শুনে জিসু শকড হয়ে যায়। চলে যাওয়ার সময় উজিন তাকে বলে আমার গাড়ির চাবি দিয়ে যাও। জিসু বলে এই একটা গাড়ি আমাকে বাঁচাতে পারবে। উজিন বলে তোমাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলাম আমি, ওই গাড়ি তোমাকে বাঁচাতে পারবে না। আর এরপর সেই ভিডিওটি লিয়ানের কাছেও পাঠানো হয়। এই দেখে সে অনেক হাইপার হয়ে যায়। সে তার লোকদের কাজে লাগিয়ে দেয় কালপ্রিটকে ধরার জন্য। যেইকে এসে বলে সে এই সব কিছু ঠিক করে দিবে, সে তাকে প্রোটেক্ট করবে। এরপর যেই দেখতে পায় যে হেরার বাবার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। আর এরপর কাং জেইকে বলে যে তারা খুব শীঘ্রই সবার পর্দা ফাঁস করবে, সবাইকে তাদের কর্মের ফল ভোগ করতেই হবে। কিন্তু সে জেইকে এইসবের থেকে বাঁচানোর চেষ্টা করবে। জেই তখন বলে তুমি যদি লিয়ানের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে মনে রেখো আমি লিয়ানের সামনে ঢাল হয়ে দাঁড়াবো, লিয়ান ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। কাং বলে তাহলে আমাকে তোমার বিরুদ্ধে যেতে হবে। তখন জেই তাকে বলে দেয় যে সে প্রেগনেন্ট ছিল। সে বলে যখন জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার বাবা খুবই ভয়ানক একজন মানুষ। আমি ভয় পেয়েছিলাম যদি বাবা জানতে পারে তাহলে আমাকে হয়তো সে বাড়ি থেকেই বের করে দিবে। এজন্য 2 বার করে অ্যাবর্শন করাতে ইউএস গিয়েছিলাম, কিন্তু আমি এটা করতে পারিনি। প্রত্যেকবারই আমি ফিরে এসেছি। একদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি। হয়তো বাচ্চাটাও বুঝে গিয়েছিল যে আমি কি চাই, তাই যেভাবে সে এসেছিল সেভাবেই চলে গিয়েছে। কাং তাকে জিজ্ঞেস করে এই ব্যাপারটা লিয়ান জানে কিনা। যেই বলে লিয়ান জানে না, আমি সব সময় তাকে অ্যাভয়েড করে এসেছি। যদি সে এটা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে, তাই আমি তার সাথে ব্রেকআপ করে দিয়েছিলাম এবং তার থেকে দূরে থাকতে শুরু করেছিলাম যেন সে এই ব্যাপারে কখনোই কিছুই জানতে না পারে। এরপর উজিন হেরাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। উজিন তাকে তার ফার্ম হাউসে নিয়ে যেতে চাইলে হেরা বলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে হবে না, আমি স্কুল ছেড়ে দিচ্ছি। তোমাদের সবার ওপর আমি বিরক্ত হয়ে গেছি, তোমরা কখনো আমার বন্ধু ছিলেই না। যেই একবারের জন্যও আমাকে সরি বলেনি। উজিন তখন তাকে বলে তুমি আমাকে তোমাদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলেছিলে, আমি তোমাকে বেছে নিলাম। স্কুল ছেড়ো না, আমি তোমার হয়ে তাদের সবার থেকে বদলা নিব। স্কুলে এসে হেরা লিয়ানকে বলে দেয় যে ওই ভিডিওটি কে বানিয়েছিল। লিয়ান তখন জাংকে গিয়ে প্রচুর মারধর করে। তখন কাং এসে তাকে থামালে সে তাকে ধরে বলে আমার পথে বাধা হলে আমি সবার আগে তোকে মেরে ফেলবো। কাং বলে তুই খুবই সেলফিশ, তুই কি জানিস যে তোর জন্য জেইকে কত কিছু সহ্য করতে হয়েছে, সে একা একা কতটা কষ্ট পেয়েছে। লিয়ান বলে তুই কি বলতে চাইছিস। তখন কাং তাকে জেইর প্রেগন্যান্সির ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে জেইর বাবাকে কেউ বলে দিয়েছিল যে জেই প্রেগনেন্ট ছিল, এজন্য সে প্রচুর রেগে যায় আর তাকে নিউ ইয়র্ক তাড়াতাড়ি চলে যেতে বলে। জেই তখন বলে আমি চলে যাব, তবে একটা শর্ত আছে, ইউন গ্রুপকে আপনি বাঁচিয়ে নিন। সেটা হেরার বাবার কোম্পানি। হেরা আমার খুবই ভালো একজন বন্ধু, আপনি আমার কথা মানলে আমিও আপনার কথা শুনবো। তখন ফ্ল্যাশব্যাকে দেখি উজিনই জেইর বাবাকে বলে দিয়েছিল যে জেই প্রেগনেন্ট ছিল, আর এর বিনিময়ে উজিন তাকে বলেছিল যে জেই যেন কখনোই কোরিয়াতে ফিরতে না পারে, কারণ উজিন হেরার বদলা নিতে চেয়েছিল। এরপর জেই হেরাদের বাড়িতে এসে তাকে বলে আমি তোমাকে এখানে শুধুমাত্র একটি কথা বলার জন্য এসেছি। আমি সব সময় তোমাকে আমার ভালো বন্ধু ভেবে এসেছি, আমার তোমার সাথে থাকতে ভালো লাগতো আর এখনো লাগে। হেরার বাবা তখন তাকে কল করে বলে যে তাদের কোম্পানির সব প্রবলেম দূর হয়ে গেছে, জুয়েল গ্রুপ তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। এই শুনে হেরা জেইকে বলে এটা কি তুমি করেছো, কারণ জুয়েল গ্রুপ জেইর বাবার কোম্পানি ছিল। জেই তাকে বলে আমি নিউ ইয়র্ক চলে যাচ্ছি, তুমিও সেখানে আমার কাছে চলে এসো। বাড়ি এসে দেখে বাইরে লিয়ান দাঁড়িয়ে কান্না করছে। লিয়ান জেইকে বলে আমি থাকতে তুমি সবকিছু একা একা সহ্য করেছো, আমি এখন নিজেকে কিভাবে ক্ষমা করব। সে প্রচুর কান্না করছিল। জেই বলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তাই আমি তোমার থেকে দূরে পালিয়ে গিয়েছিলাম। লিয়ান তাকে জড়িয়ে ধরে সরি বলে আর সে বলে সে আর কখনোই তাকে একা ছাড়বে না। এই বলে দুজনে প্রচুর কান্না করতে থাকে।
এরপর দেখি নামজু জেইদের সেই ভিডিও পাবলিক করতে যাচ্ছিল, কিন্তু কাং এসে তাকে আটকায় আর বলে আমাদের কাছে যেসব র্যাগিং এর ভিডিও আছে সেগুলোই প্রমাণ হিসেবে আমাদের জন্য যথেষ্ট হবে। সে তার ফোন ভেঙে ফেলে বলে আমরা এখানে ভুলটাকে শুধরাতে চাই, আমরা এভাবে কারো জীবন নষ্ট করতে চাই না। নামজু রেগে বলে তুই জেইকে বাঁচানোর জন্য এইসব করছিস তাই না? তুই কি ভুলে গেছিস তোর ভাইয়ের সাথে তারা কি করেছিল? ভুলে গেছিস কিভাবে তার উপর নির্যাতন করা হয়েছিল? নামজু এসব বলে কান্না করতে থাকে, কারণ ইনহান তার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর আমরা উজেনের কাছে ক্যামেরা লাগানো একটি কলম দেখতে পাই। তখন তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন তার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে তার টিচার জিসু তাকে মধু খাওয়াচ্ছিল। এদিকে যেই সেই পার্টিতেই জানতে পেরেছিল যে সে প্রেগনেন্ট। তখন ইনহান এসে তাকে বলেছিল যে সে সবকিছু ঠিক করে দিবে, সে তাকে সাহায্য করবে। আর তখনই সে ইনহানের কাছে একটি ক্যামেরা লাগানো পেন দেখতে পেয়েছিল। ইনহান স্কুলের র্যাগিং আর বৈষম্যের ব্যাপারে পুলিশকে সব জানানোর জন্যই প্রমাণ সংগ্রহ করছিল। তখন এটাও ওই ক্যামেরায় ক্যাপচার হয়ে যায় যে যেই প্রেগনেন্ট ছিল। তখন লিয়ানের বন্ধুরা তাকে ধাওয়া করলে সে বাইরে চলে যায়। তখন যেইও তার পেছনে যেতে চাইলে লিয়াম তাকে আটকায়। যেই বলে সে আমার বন্ধু, আমি তাকে একা ছাড়তে পারি না। লিয়াম তখন তাকে বলে আমি সবাইকে বলে দিব তাকে আর বুলি না করতে। এদিকে ইনহান বাইরে এসে টিচার জিসু আর উজিনকে একসাথে দেখে ফেলে, আর তার ক্যামেরায় এই সব কিছুই রেকর্ড হয়ে যায়। তখন জিসু তাকে পেছন থেকে ডাকতে থাকে এবং সে উজিনের গাড়ি নিয়ে তাকে ফলো করতে শুরু করে। সে ইনহানের সাথে কথা বলতে চায়, কিন্তু ইনহান দৌড়াতেই থাকে। তখন জিসু তাকে কল করলে ইনহান বলে তোমরা সবাই পাগল হয়ে গেছো, জোসেনের টিচার স্টুডেন্ট সবাই একরকম। তখনই তার ভাই কাং তাকে কল করলে কাংকে সবকিছু সে বলতেই যাবে, কিন্তু তার আগেই জিসু তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে। বাইরে বেরিয়ে দেখে যে ইনহান গুরুতর আহত হয়ে গেছে। তার ফোনের কাছে গেলে সেখানে ভিডিও ফুটেজ দেখতে পায়। তখন সে তার ফোন আর ওই পেনটা নিয়ে নেয় এবং ইনহানকে সাহায্য না করেই সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এরপর আমরা দেখি কাং তাদের কাছে থাকা সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দেয়। এজন্য তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু তারা সবাই এই সবগুলো বিষয়কে অস্বীকার করে। শুধুমাত্র যেই তাদের ভুল স্বীকার করে নেয় এবং পুলিশকে স্কুলের ভায়োলেন্সের ব্যাপারে সব বলে দেয়। কাংকে তাদের ক্লাসের মারুনটাইয়ের সব স্টুডেন্টরা বলে তুমি জেনে বুঝে আমাদের ফাঁসানোর চেষ্টা করছো, আমরা তোমার কি ক্ষতি করেছি? জিয়াং বলে স্কুলে ড্রাগ সাপ্লাই হয়, এই সব ব্যাপারে তোকে কে বলেছে? তারা বলে আমরা স্কুলের ডেভেলপমেন্টের জন্য ফান্ডিং করি, তোমরা তো স্কুলে একটা কানা করিও দাও না, আমাদের জন্য তোমরা এখানে পড়াশোনা করতে পারছো, তোমাদের তো আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তা না করে তোমরা আমাদের সাথে শত্রুতা করছো। তখন হেরাও তার ফ্রেন্ডদের জন্য দাঁড়িয়ে যায় আর তার ফ্রেন্ডদের পক্ষ নেয়। তখন তেহু দাঁড়িয়ে বলে স্কুলের ফিস দিতে পারি না বলে তোমরা আমাদের সাথে যা খুশি তাই করবে। তখন সমস্ত স্কলারশিপ স্টুডেন্টরাও এর প্রতিবাদী করতে থাকে। তারা বলে আমরা স্কলারশিপ স্টুডেন্ট, এটার মানে এই নয় যে তোমরা আমাদের সাথে র্যাগিং করবে। তাদের দুই দলের মধ্যে প্রচন্ড তর্ক বিতর্ক শুরু হয়। তখন জিয়াং কাংকে মারতে গেলে যেই এসে তাকে থামিয়ে দেয় আর বলে কাং যা বলছে সত্যি বলছে, ভুলটা আমাদেরই ছিল। সে স্কলারশিপ স্টুডেন্টদের বলে তোমরা পুলিশকে শতটা স্টেটমেন্ট দিতে পারো যে কিভাবে তোমাদেরকে স্কুলে বুলি করা হয়, তাহলেই আমরা আমাদের ভুলটা বুঝতে পারবো আর দ্বিতীয়বার এই ভুল আর কখনোই করব না। তারা কেউ আর যেইর ওপর কথা বলতে পারে না। যেই নামজুর কাছে এসে বলে তুমি আমাকে ব্ল্যাকমেল কেন করছো? নামজু বলে স্কলারশিপ স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা টিচারকে তোমরা পায়ের নিচে রেখেছো, সবাইকে নিজের গোলাম মনে করে রাজা রানীর হালে স্কুলে আসো। স্কুলের বৈষম্য, র্যাগিং, ইনহানের মৃত্যু, এরকম আরো অনেক কারণ আছে তোমাদের সাথে এরকম করার। আমি এইসব ঘৃণা করতাম। যেই বলে কাং পুলিশকে আমাদের ভিডিওটি দেয়নি। নামজু বলে কারণ আমি ওকে ওই ভিডিওটি দেইনি। যেই বলে এর মানে তুমি আবারও আমাকে ব্ল্যাকমেল করবে।
তবে আমার মনে হয় না যে তুমি এটা করতে পারবে, কারণ তুমি যদি এটা করো তাহলে তোমার মাও তো ফেঁসে যাবে, মানে আমাদের প্রিন্সিপাল। তাকে বাঁচানোর জন্যই তুমি এখনো পর্যন্ত কিছু করনি। জেইকে এইসব ব্যাপারে কাংই বলেছিল। এরপর হেরা উজিনকে বলে জেই নিউ ইয়র্ক চলে যাচ্ছে, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। উজিন বলে তার জন্য তোমার কেন খারাপ লাগবে, তুমি তো তার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করেছিলে, তুমি তো চেয়েছিলে যে সে এখান থেকে চলে যাক, তাই না? হেরা বলে হ্যাঁ, সেটা তো আমি রেগেছিলাম বলে বলেছিলাম। উজিন বলে তুমি তো বলেছিলে যে তুমি তার থেকে প্রতিশোধ নিতে চাও। হেরা বলে বলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই আমাকে বাঁচিয়েছিল, আমি তার একজন ভালো বন্ধু হয়েই থাকতে চাই। এটা শুনে উজিন তো শকড হয়ে যায়, কারণ তার জন্যই তো সে জেইর বাবাকে তার প্রেগনেন্টের ব্যাপারে সব বলে দিয়েছিল এবং বলেছিল যে জেই যেন কখনোই কোরিয়া ফিরতে না পারে। বেচারা উজিন মেয়েদের মন বোঝার ব্যাপারে একটু কাঁচাই ছিল। এরপর লিয়ান প্রিন্সিপালকে এসে বলে আপনি সে ভিডিও আমাকে পাঠিয়েছিলেন, আপনি এটা কিভাবে করতে পারলেন? প্রিন্সিপাল বলে এটা একটা প্রাইভেট স্কুল, যখন আপনার কথা ওঠে তখন এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা শুধুমাত্র আমি একা নিতে পারি। আর এটা শুনে সে বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে তার মার হাত রয়েছে। তার মাকে এসে বলে আপনি আমার সাথে এটা কিভাবে করতে পারলেন, কিভাবে সে ভিডিওটি আমাকে পাঠালেন? তার মা বলে যদি তুমি মেয়েটির সাথে এভাবেই মিশতে থাকো আর সে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তখন কি হবে? তুমি জোসেন গ্রুপের একমাত্র ওয়ারিশ। লিয়ান বলে জোসেন গ্রুপের ওয়ারিশ হওয়ার আগে আমার ব্যক্তিগত একটা জীবন আছে, আমি আপনার পালিত কুকুর হয়ে থাকতে পারবো না। এই শুনে তার মা তাকে একটা থাপ্পড় মেরে বসে। লিয়ান বলে আমি জেইকে ভালোবাসি, যাই হয়ে যাক না কেন আমি তার সাথেই থাকবো, প্রয়োজন হলে আমি সবকিছু ছেড়ে চলে যাব। লিয়ানের মা এটা শুনে তাকে ধরে কান্না করতে থাকে। এরপর জেই কাংকে এসে বলে আমি নিউ ইয়র্ক চলে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। জেই তার থেকে ক্ষমা চায় কারণ সে তার ভাই ইনহানকে বাঁচাতে পারেনি। তখন কাং তাকে ডেকে বলে তোমার আর আমার মাঝে কি কখনো কিছু ছিল? জেই তখন হেসে বলে ছিল না, কখনো কিছুই ছিল না। কাং বলে আমি জানি তুমি মিথ্যা বলছো। এরপর যেই লিয়ানকে নিয়ে ইনহানের অস্থি সংরক্ষণের জায়গায় আসে, লিয়ান তখন ইনহানের থেকে ক্ষমা চায়। এরপর লিয়ান তাকে বলে এটাই কি আমাদের শেষ দেখা? যেই বলে শুধু এটা ভেবে নাও যে আমরা কিছু সময়ের জন্য দুজন দুজনের থেকে আলাদা থাকব, আমরা আবারও এক হব, পারলে তুমি কাঙের থেকে ক্ষমা চেয়ে নিও। আমাদের এখন দূরে থাকাটা আমাদের ভুলের শাস্তি, আমরা দুজনেই অনেক বড় ভুল করে ফেলেছি আর তাই এই ভুলের মাসুল আমাদেরকে দিতেই হবে। এরপর প্রিন্সিপাল জিসুকে ডেকে উজিন আর তার একটি ভিডিও দেখায় এবং তাকে রেজিগনেশন দিতে বলা হয়। আসলে উজিনই প্রিন্সিপালকে ভিডিও দিয়েছিল জিসুকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। এদিকে উজিন জেইর সামনে কিছুতেই বসে থাকতে পারছিল না, তার খুবই গিল্টি ফিল হচ্ছিল। হেরা জানতে চায় সে জেইর সাথে এমন কি করেছে যে সে তার সামনে থাকতে পারছে না। উজিন বলে জেই লিয়ানের বাচ্চার মা হতে যাচ্ছিল, আমি এটা জানতাম, তাই জেইর বাবাকে বলেছিলাম যদি সে জেইকে নিউ ইয়র্ক না পাঠায় তাহলে আমি এই নিউজটা পাবলিক করে দিব। হেরা বলে তুমি তার সাথে এটা কিভাবে করতে পারো? সে বলে তোমার জন্যই তো আমি এইসব করেছি, তুমি বলেছিলে যে কোনো একজনকে বেছে নাও, তো আমি তোমাকে বেছে নিয়েছিলাম। জিসু দূর থেকে তাদেরকে একসাথে দেখে প্রচুর জেলাস হয়। সে বুঝতে পারে উজিন হেরার জন্যই তার সাথে ব্রেকআপ করেছে। এরপর উজিন সেই ভিডিওটি জেইকে দেয় আর বলে আমি অনেকগুলো ভুল করেছি, তবে এইসবের মধ্যে একটি ভুল রয়েছে যেটার জন্য আমার অনেক আফসোস হয়। ইনহানকে জিসু কার ধাক্কা দিয়েছিল, তখন আমি চাইনি যে আমার কারণে আমার বাবার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দাগ লাগুক, তাই আমি সব প্রমাণ লুকিয়ে ফেলেছিলাম। একদিন গাড়ির মধ্যে আমি একটি পেন খুঁজে পাই যেটার সাথে ক্যামেরা ছিল, আর এই পেনটা ছিল ইনহানের। এরপর যেই সেটা কাংকে দিলে সেটা পুলিশ স্টেশন পর্যন্ত চলে আসে। তারা স্কুলে ড্রাগ সাপ্লাইয়ের জন্য জিয়াংকে অ্যারেস্ট করে নেয় আর জিসুকেও ইনহানের মার্ডার কেসের জন্য গ্রেপ্তার করা হয়। আর এইদিকে প্রিন্সিপালকেও চাকরি থেকে বের করে দেওয়া হয়। এরপর লিয়ান কাংয়ের কাছে এসে ক্ষমা চায় আর বলে সেদিনের অ্যাক্সিডেন্টের জন্য কোথাও না কোথাও আমারও দোষ ছিল, কারণ আমার বন্ধুরাই তাকে বুলি করত, তখন আমার বন্ধুদেরকে আমার থামানো উচিত ছিল। সে বলে যে এর সাথে ইনহানকে দেখে আমার অনেক রাগ হতো,
তাই আমি তাকে বুলি হতে দিয়েছিলাম। আমি ইনহানের থেকে ক্ষমা চেয়েছি, আর তুমিও পারলে আমাকে ক্ষমা করে দিও। কাং বলে, তুমি 1000 বার ক্ষমা চাইলেও আমার ভাই আর ফিরে আসবে না। যদি তুমি তখন তাদেরকে আটকাতে, তারা যদি তাকে বুলি না করত, যদি সে ভয় পেয়ে ওভাবে সেদিন না দৌড়াতো, তাহলে আজকে আমার ভাই জীবিত থাকতো। আজকে থেকে তুমি সারা জীবন আফসোস নিয়ে বাঁচবে, কারণ আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। স্কুলের শুনানি চলাকালে লিয়ান গিয়ে সবার সামনে তার দোষ স্বীকার করে নেয়। এরপর উজিন হেরাকে বলে, আমার হয়তো জেই থেকে ক্ষমা চাওয়া উচিত। তাকে বলা উচিত যে আমি কিভাবে তার বাবার সাথে চুক্তি করেছিলাম। হেরা বলে, এতে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। কিছু কথা গোপন রাখাই ভালো হয়। জেই একে একে সবার থেকে বিদায় নেয়। লিয়ানের সাথে সারাদিন অনেক জায়গায় ঘুরতে যায় আর অনেকটা সময় একসাথে কাটায়। লিয়ানকে সে বলে, তুমি আমার সবকিছু, আমার দুনিয়া, তুমি সব সময় আমার দুনিয়া হয়েই থাকবে। কিন্তু এখন চলে যাওয়ার সময় এসেছে। আমি চাই আমরা হাসি মুখে বিদায় নিব, যেন যেদিন আবারও আমাদের দেখা হবে সেদিনও আমাদের মুখে হাসি থাকে। লিয়ান বলে, আমি চাই তোমার ওপরে কখনো যেন কোনো বিপদ না আসে। আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর যেই নিউ ইয়র্ক চলে যায়, আর এরপর থেকে স্কুলের চেহারা পরিবর্তন হয়ে যায়। সব ধরনের বৈষম্য, র্যাগিং বন্ধ হয়ে যায় এবং সবার মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। এরপর আমরা দেখি তাদের স্কুলের নতুন একজন প্রিন্সিপাল এসেছে। হেরা এসে কাংকে সবকিছুর জন্য সরি বলে। তাদের মধ্যেও ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠতে থাকে। তখন কাংয়ের কয়েকদিন আগের কথা মনে পড়ে যায়। সেদিন যেই নিউ ইয়র্ক চলে যাচ্ছিল, কাং সেদিন দৌড়ে গিয়ে তার সাথে দেখা করেছিল। যেইকে জড়িয়ে ধরে সে বলেছিল, তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য আমি সরি। আমি জানতাম না এই সব কিছুর জন্য তোমাকে এতটা কষ্ট পেতে হবে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, আমার জন্যই তোমাকে চলে যেতে হচ্ছে। যেই বলে, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি নিজের খেয়াল রেখো। তখন যেই চলে যাওয়ার সময় তাকে বলে, সেদিন তুমি আমাকে বলেছিলে আমি মিথ্যা বলছি। তুমি ঠিকই ছিলে, আমি তোমাকে সেদিন মিথ্যা বলেছিলাম। অর্থাৎ সে কাংকে অল্প সময়ের জন্য হলেও পছন্দ করেছিল, আর এটা ভেবেই কাং অনেক খুশি হয়ে যায়। গল্পের শেষ দৃশ্যে দেখতে পাই যেই নিউ ইয়র্ক যায়নি, সে একটি জায়গায় আসে এবং একজন মহিলাকে মা বলে ডাকে, কিন্তু যেইর মা কে সেটা আমাদেরকে দেখানো হয় না, আর গল্পটি শেষ হয়ে যায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? পোস্ট ক্রেডিট সিনটা তো দেখে যাও। তো পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি যে হেরা তাদের ক্লাসরুমে আসে, আর এখানে এসে সে একটি ছেলের মৃত লাশ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তখন সব স্টুডেন্টরা এসে সেখানে জমা হয়। এটা কার লাশ সেটা আমরা বুঝতে পারি না, এবং তার গলায় কোনো টাইও ছিল না। আর এদিকে আমরা কাংকে দেখি, যার মুখে হাসি ছিল। লক্ষ্য করলে দেখতে পাবে তার গলায়ও কোনো টাই নেই। সে লিয়ানকে মেসেজ করে বলে, তুমি কি ভয়ে কেঁপে উঠেছ? আর কোনো এক কারণে তখন লিয়ান এই মেসেজ পড়ে ভয় পেয়ে যায়, আর এখানেই কাহিনীতে টুইস্টে রেখে গল্পটি শেষ হয়ে যায়। তো যদিও এটার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে এটার দ্বিতীয় সিজন আসবে, তারপরও এই গল্পের কিছু অসম্পূর্ণ টুইস্টের জন্য আমরা আশা করতে পারি যে এটার সিজন 2 আসবে, কারণ অনেকগুলো টুইস্ট রয়েছে। যেমন যেইর মাকে, যেই কেন নিউ ইয়র্কে গেল না, নতুন প্রিন্সিপালই বা কেমন হবে, আর শেষের লাশটা কার ছিল, কাং কেন লিয়ানকে ওই মেসেজটা দিল, এবং সবচেয়ে বড় কথা হলো কাংকে কেন রিচ লুকে দেখানো হয়েছিল। তো এটা নিয়ে ঘাটাঘাটি করার পর দেখতে পেলাম যে অনেকের মতে কাং আসলে ধনী, আর যদি সে ধনী হয়ে থাকে তাহলে সে এত কিছু কেন করলো। আর এই ড্রামাটি আমার যথেষ্ট ভালো লাগলেও এই ড্রামার এন্ডিংটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়েছে। পার্সোনালি আমি চেয়েছিলাম যে এই যেন কাংকে ভালোবাসে, কিন্তু আমার আশায় পরিচালক পানি ঢেলে দিয়ে লিয়ানের সাথে আবারও তার জুটি বাঁধিয়ে দিল। তবে এখানেই সবকিছু শেষ নয়। আশা করি সিজন 2 আসবে আর আমরা খুব ভালোভাবে সবকিছু বুঝতে পারবো। তো ভিডিও সম্পর্কে তোমাদের মতামত জানাতে ভুলবে না, লাইক আর শেয়ার করে দিবা, এবং কোরিয়ান ড্রামা ও মুভির এক্সপ্লানেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।